আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বইয়ে নতুন করে একটি গদ্য সংযুক্ত হয়েছে, যেটি হলো গণ অভ্যুত্থানের কথা। এটি 73 পৃষ্ঠায়। চলো আমরা 73 পৃষ্ঠা নিয়ে আলোচনা করে নিই আজকে। দেখো, গণ অভ্যুত্থানের কথা, এটি কিন্তু এই 24 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে এটির কথাও এখানে আছে। এটি ধারাবাহিকভাবে আমরা আজকে আলোচনা করব গণ অভ্যুত্থানের কথা। এই গণ অভ্যুত্থানের কথা যত ধরনের ইনফরমেশন আছে এগুলো সবগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো দেখিনি প্রথমে কি লিখেছে। এটির কিন্তু কোনো লেখক নেই। সভ্যতার আদিকাল থেকে মানুষ নানান ধরনের সমাজে বসবাস করে আসছে। যে কোনো সমাজে শাসন কাজ পরিচালনা করে শাসকেরা। অতীতে রাজা রানী বা সম্রাটরা শাসন কাজ পরিচালনা করত। তাদের মৃত্যুর পর তাদের সন্তান বা পরিবারের কেউ একজন শাসনের দায়িত্ব পেত। কিন্তু আধুনিক কালে সাধারণত ভোটের মাধ্যমে শাসন ক্ষমতা কে পাবে তা নির্ধারণ হয়। তবে এখনো দুনিয়ার বেশ কিছু দেশ আছে যেখানে ভোট ছাড়াও শাসক নির্ধারিত হয়। শাসক যেভাবেই নির্ধারিত হোক, তার প্রধান কর্তব্য হলো সকল মানুষের কল্যাণ করা এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশের উন্নয়ন সাধন করা। এই লাইনটা মনে রাখবে। ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায় যুগে যুগে শাসকেরা তাদের কর্তব্যের প্রতি অনেক সময় উদাসীন হয়ে পড়ে। তারা দেশের অধিকাংশ মানুষকে বাদ দিয়ে নিজ গোষ্ঠী বা দলের অল্প কিছু মানুষদের জন্য কাজ করতে থাকে। অনেক সময় তারা অত্যাচারী হয়ে ওঠে, এমনকি হত্যা আর লুটরাজেও লিপ্ত হয়। এ ধরনের অত্যাচার সীমা ছাড়িয়ে গেলে মানুষ তখন বিদ্রোহ করে, শাসক ও শাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম শুরু করে। সেই আন্দোলনের সাথে যখন সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে, শাসককে তাদের দাবি মেনে নিতে বা ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য করে, তখন আমরা তাকে বলি গণ অভ্যুত্থান। তাহলে গণ অভ্যুত্থান কাকে বলে এখান থেকে আমরা এটি শিখে নিতে পারবো। এটি আমাদের সৃজনশীলে আসবে। দুনিয়া জুড়ে সব কালে সব দেশেই আমরা এরকম গণ অভ্যুত্থান ঘটতে দেখেছি। বাংলাদেশের নিকট ইতিহাসেও এরকম 3টি বড় বড় গণ অভ্যুত্থান হয়েছে। প্রথমটি হয়েছিল 1969 সালে, যা 69-এর গণ অভ্যুত্থান নামে পরিচিত। এই সালগুলো মনে রাখবে, আমি বক্স করে দিচ্ছি কারণ এগুলো এমসিকিউতে আসবে। দ্বিতীয়টি হয়েছিল 1990 সালে, যাকে 90-এর গণ অভ্যুত্থান বলা হয়। আর তৃতীয়টি হয়েছিল একেবারে সাম্প্রতি 2024-এর জুলাই মাসে। এটিও বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই একে জুলাই গণ অভ্যুত্থান বা ছাত্র জনতার অভ্যুত্থান নামে অভিহিত করেছেন। 69-এর গণ অভ্যুত্থানের প্রধান দাবি ছিল 3টি: জেনারেল আইয়ুব খানের পদত্যাগ, শেখ মুজিব রহমান সহ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামিদের মুক্তি এবং আওয়ামী লীগ 6 দফা ও ছাত্র সমাজের 11 দফা বাস্তবায়ন। জেনারেল আইয়ুব খান পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন 1958 সাল। তখন বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান এবং এখনকার পাকিস্তান ছিল পশ্চিম পাকিস্তান। আইয়ুব খানের সরকার শিল্প, বাণিজ্য, চাকরি বাকরি সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানের প্রতি চরম বৈষম্য নীতি অনুসরণ করত। এই বৈষম্যের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমান 6 দফা ঘোষণা করেন। তখন আইয়ুব খান মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দী করে রাখেন। 1968 সালে শেষ দিকে আইয়ুব খানের পদত্যাগের দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ ছাত্ররা এই আন্দোলনের নেতৃত্ব দেন। ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে 11 দফা দাবি উত্থান করেন। এই আন্দোলনে কৃষক, শ্রমিক সহ মেহনতি মানুষের মুক্তির কথা জোরালোভাবে উচ্চারিত হয়। ফলে আন্দোলনের ছাত্র জনতা ছাড়াও বাংলাদেশের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে আসে। আন্দোলন দমন করতে পুলিশ গুলি চালায়। ছাত্র জনতা আসাদ, নবম শ্রেণীর শিক্ষার্থী মতিউর, সার্জেন্ট জহুরুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক শামসুজ্জোহা, সন্তান কোলে ঘরের মধ্যে বসে থাকা এক মা আনোয়ারা বেগম সহ অসংখ্য মানুষ শহীদ হন। সেনাবাহিনী নামিয়ে এবং কারফিউ জারি করেও মানুষকে নিবৃত্ত করা যায়নি। ছাত্র, শিক্ষক আরও মেহনতি মানুষের ব্যাপক আত্মত্যাগ ও অংশগ্রহণের ফলে 1969-এর গণ অভ্যুত্থান সফল হয়। আইয়ুব খান পদত্যাগ করেন এবং শেখ মুজিবুর রহমান সহ রাজবন্দীদের মুক্তি দেওয়া হয়। আমাদের ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থানের গুরুত্ব অপরিসীম, কারণ এই অভ্যুত্থানেই 71-এর মুক্তিযুদ্ধের ভিত্তি স্থাপিত হয়েছিল। তারপর অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কথা ছিল বাংলাদেশ হবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের দেশ। সকল প্রকার বৈষম্য থেকে মুক্ত হবে এদেশের মানুষ। কিন্তু স্বাধীনতার পর এদেশের মানুষ আবারও আশা ভঙ্গ শুরু হয়। বৈষম্য কমে না, সুবিচার মেলে না, হত্যা থামে না, দুর্ভিক্ষ দেখা দেয় এবং মানুষ আবারও
সর্বক্ষেত্রে অধিকার বঞ্চিত হতে থাকে। দ্বিতীয় গণ অভ্যুত্থান ঘটে 1990 সালে। 1982 সালে একটা নির্বাচিত সরকারকে জোর করে ক্ষমতা থেকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ। দীর্ঘ 9 বছরের শাসনে তিনি এদেশের মানুষের সকল গণতান্ত্রিক অধিকার হরণ করেন। বিরোধী দলগুলোর প্রতি চরম নির্যাতন পরিচালনা করেন, দেশে কায়েম করেন ভয়াবহ স্বৈরশাসন। দুর্নীতি ও সন্ত্রাস ছিল তখনকার বাংলাদেশের সাধারণ চিত্র। এই দেশের মানুষ তার শাসনকে শুরু থেকে মেনে নেননি। ক্ষমতা দখলের অল্প দিনের মধ্যে 1983-84 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ সংগঠিত হয়। ছাত্রনেতা সেলিম দেলোয়ার সহ বহু হতাহতের মধ্যে দিয়ে সে আন্দোলন দমন করা হয়। পরে 1978 সালে প্রতিবাদী জনতা আরেকবার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। নূর হোসেন বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লিখে পুলিশের গুলিতে শহীদ হন। কিন্তু কিছু দাবি দাওয়া মেনে নিয়ে সরকার আবারও তার পতন ঠেকাতে সক্ষম হয়। এরপর 1990 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পর ছাত্র আন্দোলন তীব্র হয়ে ওঠে। সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা হয়। তারা 10 দফা দাবিনামা পেশ করেন। সকল দল মিলে ঐক্য কর্মসূচি রূপরেখা ঘোষণা করেন। পুলিশের গুলিতে ডাক্তার মিলন জোহা সহ বহু মানুষ শহীদ হন। এরপর সারা দেশের মানুষ রাস্তায় নেমে এলে গণ অভ্যুত্থান সংগঠিত হয় এবং শেষ পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদ পদত্যাগ করে বিদায় নেন। 90-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের মানুষ একটা গণতান্ত্রিক রাষ্ট্র দেখতে চেয়েছিলেন, অধিকারের রাষ্ট্র দেখতে চেয়েছিলেন। ছাত্র সমাজ মানসম্মত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার যথাযথ পরিবেশ চেয়েছিলেন। কিন্তু তারপর একের পর এক সরকার ক্ষমতায় আসলেও পরিস্থিতি আগের চেয়ে খারাপ হচ্ছে। বৈষম্য কমেনি, অধিকার বাড়েনি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার পরিবেশ আরও খারাপ হয়েছে। মানুষ আবারও আশাভঙ্গের শিকার হয়েছে। চরম বৈষম্য, অপমান আর জুলুম নির্যাতন থেকে মুক্তি পেতে এদেশের মানুষ তাই আবারও রাস্তায় নামে 2024 সালে। শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়, কিন্তু তিনি নানা কায়দা কানুন করে 2014, 18, 24 সালে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেন। বাংলাদেশের মানুষের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেন। পুরো দেশকে একটি পরিবারের শাসনে পরিণত করেন। উন্নয়নের নামে নজিরবিহীন লুটপাট চলতে থাকে। 71-এর মুক্তিযুদ্ধকে একদলীয় এবং পারিবারিক বিষয় পরিণত করেন। বিরোধী নেতাকর্মীদের জুলুম ও হয়রানির মধ্যে দিয়ে রাজনীতিকে প্রায় অসম্ভব করে তোলেন। এমন নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে ছাত্র সমাজ সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা ছিল তা সংস্কার চেয়ে আন্দোলন শুরু করে। 2018 সালে এই আন্দোলন তুঙ্গে উঠলেও সরকার কোটা ব্যবস্থা সংস্কার না করে সকল ধরনের কোটা বাতিল করে দেয়। কিন্তু 2024 সালে এসে সরকার আবারও কোটা ব্যবস্থাকে ফিরিয়ে আনার কৌশল গ্রহণ করলে ছাত্ররা আন্দোলন শুরু করে। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠন গড়ে তোলে। তাদের সাথে ক্রমশ সকল দলের সংগঠন, দল ও ব্যক্তি যুক্ত হয়ে আন্দোলন শুরু করেন। আন্দোলন তীব্র হয়ে উঠলে সরকার তা দমন করতে ব্যাপক নির্যাতন ও হত্যাযজ্ঞ চালায়, কিন্তু তাতেও আন্দোলন থামে না। সরকারি বেসরকারি সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। তাদের সাথে যুক্ত হন রিকশাওয়ালা, খেটে খাওয়া মানুষ, অভিভাবক ও শিক্ষকরা। সরকার আন্দোলনরত জনতাকে স্তব্ধ করে দিতে সব ধরনের পন্থা অবলম্বন করে, কিন্তু দেশ রক্ষার প্রেরণার উদ্ধত মানুষ মৃত্যুভয় তুচ্ছ করে আন্দোলন চালিয়ে যায়। দুহাত প্রসারিত করে বুকে বুলেট নিয়ে মৃত্যুবরণ করেন ছাত্রনেতা আবু সাইদ। রাজপথে আন্দোলনরত সহযোদ্ধাদের পানি বিতরণ করতে নিহত হন শিক্ষার্থী মীর মুগ্ধ। মায়ের কোলে থাকা, বাবার হাতে থাকা, ছাদের বারান্দায় খেলতে থাকা অসংখ্য শিশু নিহত হয়। অসংখ্য মা বাবা ও খেটে খাওয়া মানুষ শাহাদাত বরণ করেন। অবস্থান এমন হয় যে গুলি করে এবং হত্যা করেও মানুষকে রাস্তা থেকে সরকার সরাতে পারে না। এমত অবস্থায় সরকার প্রধান শেখ হাসিনা জনরোষ থেকে বাঁচার জন্য পালিয়ে ভারতে চলে যান।
তৈরি হয় বাংলাদেশে গণ অভ্যুত্থানের এক নতুন ইতিহাস। আগের দুই অভ্যুত্থানের সাথে এবারের অভ্যুত্থানের একটা বড় পার্থক্য হচ্ছে, আগের দুবার শিক্ষার্থীরা প্রধান ভূমিকা রাখলেও আন্দোলন পরিচালিত হয়েছে রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে, কিন্তু জুলাই অভ্যুত্থানে এরকম কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব ছিল না। আন্দোলন পরিচালনা করেছে শিক্ষার্থীরা। তাদের সাথে সকল ধরনের সংগঠন ও সর্বস্তরের মানুষ যুক্ত হয়। কিন্তু এতে মানুষ রাস্তায় নেমেছিল কেন? হাজারো মানুষ জীবন দিল কেন? কেনই বা হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে আন্দোলন চালিয়ে গেল? কারণ মানুষের আকাঙ্ক্ষা ছিল এক সুন্দর বাংলাদেশ, এক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের, যেখানে ধর্ম, বর্ণ, জাতি বা আঞ্চলিক কোনো বৈষম্য থাকবে না। রাজনৈতিক ভিন্ন মতের কারণে কেউ নিপীড়নের শিকার হবেন না। ভিন্ন মত থাকবে এবং পার্থক্যও থাকবে, কিন্তু সবাই সমঝোতার ভিত্তিতে কাজ করে দেশকে এগিয়ে নেবে। মনে রাখতে হবে, অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারের পতন হলেই উদ্দেশ্য বাস্তবায়িত হয়ে যায় না। এই জন্য আমাদের অনেক দায়িত্ব পালন করতে হবে, অনেক কাজ করতে হবে। সবাইকে পড়াশোনা করে মানুষ হতে হবে, দেশের দায়িত্ব গ্রহণ করতে হবে, সমাজ থেকে সব ধরনের অন্যায় ও বৈষম্য দূর করতে হবে, একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তবে 24-এর শহীদ ও আহতদের আত্মদান সার্থক হবে। এখানে কিছু শব্দার্থ টিকা রয়েছে, এগুলো তোমরা পড়ে ফেলবে। পাঠের উদ্দেশ্য কি তাও তোমরা এখান থেকে পড়বে। পাঠ পরিচিতিটা তোমরা এখান থেকে পড়ে নিবে। এখানে যে বিষয়গুলো আছে এগুলো আসলে তোমাদের পরীক্ষায় উদ্দীপক হিসেবে আসার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে কত সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত হয়? তাহলে এটি কত হবে? 2024 সালে। কোন দেশের সরকারের গুরুত্বপূর্ণ কাজ হলো গণ আন্দোলন দমন করা? এটি হবে না। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষা করা? এটি হবে দেশের সকল নাগরিকের নিরাপত্তা। তাহলে হবে 2 এবং 3। উত্তর হবে ঘ। এখানে একটি সৃজনশীল আছে, সৃজনশীলের আনসার যদি প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য সেটি তাড়াতাড়ি রেডি করব।